আমরা জ্যাঙ্গোর প্রথম থেকে স্টার্টিংটা করতেছি। তো সবার প্রথমে আমাকে কি লাগবে, একটা ফাঁকা ফোল্ডার লাগবে, ঠিক আছে। তো আমি পিওর নামে একটা ফোল্ডার বানাইছি। তো এখানে ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখানে সিএমডি দিব, ঠিক আছে। সিএমডির পরে এখানে গিয়ে লিখবো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাবো। তাহলে লাগবো পাইথন মডিউল ভি। আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিলাম ভি, ঠিক আছে। আপনি চাইলে অন্য কোনো নাম দিতে পারেন, তাহলে ভি এর জায়গায় অন্য কোনো নাম আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপরে আমরা কি করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে অ্যাক্টিভেট করে তারপর ওটার ভিতরে যাব। তাহলে কি হবে, আমরা যা যা ইনস্টল করবো ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে। তাহলে আমরা লিখলাম ভি, তারপরে স্ক্রিপ্টস, এরপরে ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট। তাহলে কী হবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট যে হয়েছে সেটার প্রমাণ হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করলাম। এর আগে যেহেতু এখানে জ্যাঙ্গো ইনস্টল করি নাই, তাহলে কি করব, জ্যাঙ্গোটাকে ইনস্টল করব। তাহলে কি করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো, ঠিক আছে। তো সে এই সময় অবশ্যই নেট থাকতে হবে, সো সে নিজে নিজেই সব কিছু যত প্যাকেজ আছে সব ডাউনলোড করে ফেলবে। এরপরে আমরা কি করব, জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। এখন জ্যাঙ্গো দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, ঠিক আছে। তাহলে প্রজেক্ট তৈরি করার নিয়ম কি, জ্যাঙ্গো -admin স্টার্ট প্রজেক্ট, তারপর প্রজেক্টের নাম তো আমি পি দিলাম, ঠিক আছে। তো সে দেখেন ভি আর পি নামে দুটো বানায় ফেলছি। এখন এই প্রজেক্টটা যে বানাইছি সেটা যে ইনস্টলেশন ঠিক আছে সেটা কি করব, চেক করব না। তো এটা কি করব, রান সার্ভার করে দেখব। তাহলে সার্ভার রান করে দেখতে হলে আমাকে কী করতে হবে, যে নামে প্রজেক্ট বানিয়েছি সেটার ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার নিয়ম হচ্ছে সিডি, চেঞ্জ ডিরেক্টরি পি, মানে সামনের দিকে গেলে, ঠিক আছে। তো দেখেন আমি পি এর ভিতরে চলে আসছি, ওকে। এখন কি করব, প্রজেক্টটাকে রান করব। তাহলে রান করার জন্য আমি কি করব, পাইথন manage.py রান সার্ভার, ঠিক আছে। তাহলে সে আমাকে কি করবে, একটা ডিফল্ট পাথ দিবে, যে পাথে গেলে আমাকে কি করতে হবে, আমরা দেখতে পাবো যে আমাদের ইনস্টলেশনটা ঠিক আছে কিনা। তো সে বলতেছে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রজেক্টের ভিতরে যাব, যাওয়ার পরে কি করব, ওগুলোকে আমরা চেঞ্জ করব। তাহলে এখন আমার সার্ভার রান অবস্থায় আছে, যার কারণে আমি এখন যাই লিখে না কেন সে আমাকে দেখাবে না। তাহলে এই সার্ভার থেকে বের হওয়ার নিয়ম হচ্ছে কন্ট্রোল-C। তাহলে সে আমাকে কমান্ড দেওয়ার একটা জায়গা দেবে, ওকে। কন্ট্রোল-C করার পর এখন কি করব, আমি আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে ভিএস কোডে নিয়ে আসবো। তো শর্টকাটে একটা নিয়ম আছে, কোড স্পেস ডট। তাহলে সে কি করবে, আমাকে এখানেই প্রজেক্টটাকে ওপেন করবে, এখানে ইয়েস আই ট্রাস্ট দি অথর লিখলেই সে আমাকে দেবে। এখন দেখেন সে অটোমেটিক্যালি কিছু ফাইল তৈরি করছে। এই জন্যই আমরা এটাকে বলতেছি ফ্রেমওয়ার্ক, যে আমাদের কিছু ডিফল্ট কাজ আছে যেগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সেই জিনিসগুলো সে আগে থেকে রেডি করে রাখে। যেমন settings.py, আমাদের প্রজেক্টে যত ধরনের সেটিংস আছে সব কিছু আমার এই settings.py আসবে। এখানে আমরা কোন কোন হোস্ট অ্যালাউ করতেছি, ডিবাগিং করবো কিনা, সিকিউরিটি কী কী জিনিস, এরপর আর কোনো অ্যাপ ইউজ করতেছি কিনা, ঠিক আছে। এরপরে মিডলওয়্যার আছে কিনা, এরপরে কী কী টেমপ্লেট ইউজ করতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউএসজিআই অ্যাপ্লিকেশন, এই ইউএসজিআই অ্যাপ্লিকেশনটা আমাদের হচ্ছে ডেপ্লয়মেন্টে কাজে লাগে। এরপরে কী কী ডেটাবেস ইউজ করতেছি এখানে আছে। এরপরে হচ্ছে অটো পাসওয়ার্ড ভ্যালিডেটর্স, ঠিক আছে। মানে অথকে আমরা যে পাসওয়ার্ড যে ভ্যালিডেটর্স যারা আছে, মানে অটোমেটিক কীভাবে ভ্যালিডেট করা যায় সেইগুলোর কিছু এখানে কাজ আছে, সেগুলো এখানে করাই দেয়, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোড, আমরা কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি, টাইম জোন কী, এরপরে হচ্ছে স্ট্যাটিক ফাইল কোথায় আছে, ডিফল্ট অটো ফিল্ড কী জিনিস, এই সব কিছু কি সেটিংসে আমার করা আছে। তো আমার যদি কোনোটা চেঞ্জ করা লাগে বা অতিরিক্ত কিছু ইউজ করা লাগে সেটা আমি settings.py-তে আসবো, ঠিক আছে। তো আমার settings.py আর urls.py এই দুটোই বেশিরভাগ কাজে লাগে, আর যেগুলো লাগবে সেগুলো আমরা বানায় নেব, ঠিক আছে। তো urls.py এর কাজ কি, urls.py এর কাজ হচ্ছে যে
আমাদের যে কাজগুলো আমরা মানে পাথগুলো তৈরি করব সেগুলো আমরা এখানে থাকবে, এবং আমরা যদি চাই যে এখানে ওই ফাংশনগুলো ইউজ করব সেগুলো করতে পারি। বাট আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা কি করতে হবে, যে পাথে দিব এখানেই যদি আবার কোড লিখি, এখানেও ফাংশন এখানে আবার পাথ, তো দুইটা এক জায়গায় মিক্সচার হয়ে যায়, ঠিক আছে, অনেক বেশি হিজিবিজি হয়ে যায়। এজন্য কি করব, আমরা আলাদাভাবে ভিউজ নিয়ে কাজ করি। তো আমরা ওটা দেখছি, তারপরেও আজকে আমরা দেখতেছি। তো আমরা যে কোনো ফাংশন যদি বানাইতে চাই তার আগে আমাদেরকে কী করতে হবে, আমরা যদি এইচটিটিপি রেসপন্স দিতে চাই তাহলে ওটাকে আগে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাহলে কোথায় থেকে ইম্পোর্ট করব, ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস থেকে। আচ্ছা, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এগুলো সমস্যা করতেছে, কেন করতেছে, কারণ আপনার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা নাই, যার কারণে সে হচ্ছে এই ঝামেলাটা করতেছে। তা আপনি যদি চান তাহলে এটাকে কেটে দিয়ে এটাকে ডিরেক্ট ওপেন করতে পারবেন। দেখেন এখন আর সমস্যা করতেছে না, কারণ এই ভিটাকেও নিয়ে আসছি, তখন এই ভিটা ছিল না, যার কারণে ঝামেলা করতেছে, ঠিক আছে। সো এটাকে আমার প্রয়োজন নয়, এটা কেটে দিলাম, কিন্তু আমার যেটা দরকার সেটা কিন্তু এখনও আছে, ঠিক আছে। ওকে, তা আমরা কি করব এখানে, তারপরেও কেন আসতেছে, রেসপন্স, ঠিক আছে। এরপর আমরা কি করবো, একটা ফাংশন বানাবো। ফাংশন বানানো তো আমরা জানি ডেফ যে কোনো নাম, তো আমরা কি নাম দেবো বলেন, ইস্টু দিয়ে একটা বানালাম, ঠিক আছে। এটার ভিতরে অবশ্যই রিকোয়েস্ট দিতে হবে, শুধু যে রিকোয়েস্টই দিতে হবে ব্যাপারটা এমন না, যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে হবে, ঠিক আছে। রিটার্ন করতে হবে, রিটার্ন এইচটিটিপি রেসপন্স আসবে। এটার ভিতরে আমরা কি দিব, ডাবল কোটেশনের ভিতরে যা দিব, ঠিক আছে। আমরা কি দিতে পারি, হ্যালো স্টুডেন্ট, ঠিক আছে। এটাকে আমরা কি করব, এখন একটা পাথে দিয়ে দিব। তা আমরা পাথ দুইভাবে করতে পারি, একটা হলো ফাঁকা, ফাঁকা মানে কি মেইন ইউআরএল, ওইখানে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি s2, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে রান করি, আগে তো সার্ভার রান করা লাগবে, তাহলে রান সার্ভার। এখন যদি এটাকে রিলোড দেই তাহলে হ্যালো স্টুডেন্ট আসতেছে, তাই না। ওকে, তো আমরা চাইলে আরও বানাইতে পারবো। হ্যালো টিচার, এখানে রিকোয়েস্টের জায়গায় শুধু যদি আরও দেন, মানে যে কোনো ভ্যারিয়েবল, ঠিক আছে, দিলেই হবে। সো আপনাকে সেই বলবে। তো এখন আমাদের মেন ইউআরএল তো একটা আছে, তাহলে আরেকটা তো মেন ইউআরএল দিতে পারবো না, তাহলে এখানে আরেকটা পাথ দিতে হবে। তা আমি টি দিলাম, আপনি যে কোনো দিতে পারেন, ঠিক আছে। ওই টি এর এগেনস্টে টিচারটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখন মেন ইউআরএল এর সাথে স্ল্যাশ দিয়ে যদি টি দিয়ে স্ল্যাশ দিই তাহলে সে আমাকে হ্যালো টিচারটা দেখাচ্ছে, বুঝছেন। ওকে, তো এই যে যে কাজগুলো করলাম, এটা চাইলে আমরা কি করতে পারি, আলাদা একটা ফাইলে তৈরি করতে পারি। তো আমরা ফাইল তৈরি করতে পারি কিভাবে, এই পি এর ভিতরে আমার ফাইল বানাবো, তাহলে এখানে নিউ ফাইল লিখবো ভিউজ, VIEWS ডট পিওর, ঠিক আছে। ভিউজ বানানটা অবশ্যই ঠিক রাখতে হবে, VIEWS, ঠিক আছে। যে নাম দিবেন সেই নামটা এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, ইউআরএলস থেকে এই লাইনগুলোকে কপি করে কাট করে নিয়ে চলে আসতেছি, ঠিক আছে। কাট করে কোথায় নিয়ে যাবো, ভিউজ ডট পাইতে। এখন আমরা কি জানি যে এইখানে আমার সব জিনিসগুলো আছে, তাহলে এখন যদি আমি ইউআরএলে যাই, এই স্টুডেন্ট আর টিচার খুঁজে পাচ্ছে, ওদেরকে খুঁজে পাবে, কারণ ওটা আছে ভিউজ পেজে আর আমরা আছি ইউআরএল পেজে। তাহলে কি করতে হবে, পরিচয় করা দিতে হবে না যে আমার ভিউজ পেজ থেকে নিয়ে আসো, তাহলে আমাকে কী করতে হবে, ফ্রম পি, ফাইলের নাম কি পি না, পি ডট
ভিউজ, VIEWS, ভিউজ ইম্পোর্ট কি দিব, স্টুডেন্ট আর টিচার, তাই না, স্টু কমা টিচার, ঠিক আছে। এখন তারা আর কি ভুল ধরবে না, ঠিক আছে। ওকে, এখন আমরা চাইলে এখানে পিটাকে কেটেও দিতে পারি, শুধু ডট ভিউজ দিলেও হবে। কারণটা কি, আমরা এই দুটো সেম প্যাকেজে আছে, মানে সেম ইয়াতে আছে, ফোল্ডারে আছে, এজন্য শুধু ডট দিয়ে কাজ করলেও হবে। ওকে, এখন দেখি এটা রিলোড দিলে সমস্যা হয় কিনা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয় কিনা দেখি, হ্যালো টিচার হাউ আর ইউ, এখন দেখি কাজ করে কিনা, আসছে, তার মানে কাজ করতেছে। তাহলে অন্য একটা পেজ থেকে বা অন্য একটা ফাইল থেকে যদি আরেকটা ফাইলে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। কীভাবে, ফ্রম সামথিং বা যেখান থেকে, তারপরে ইম্পোর্ট করবো যাকে ইম্পোর্ট করা লাগবে, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে এভাবে করব। এখন আমরা তো সবসময় এইভাবে দেখবো না, তাই না, আমাদের তো HTML CSS এগুলো নিয়ে কাজ করতে হবে। তো HTML ফাইলগুলোকে আমরা আলাদাভাবে রাখি, সেইটা হচ্ছে টেমপ্লেট নামে আমরা কি করি, একটা ফোল্ডার বানাই। ওই ফোল্ডারটা অবশ্যই কোথায় থাকতে হবে, এই P যেখানে আছে সেখানে থাকতে হবে, ঠিক আছে, P এর নিচে থাকবে। তো আমরা তাহলে আমাদের ফাইল কোথায় আছে আমরা দেখি, এই যে P আছে এখানে, এটার ভিতরে দেখেন এই Pটা আছে। তা P এর ভিতরে P যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ। এইখানে আপনার একটা কি বানাতে হবে, ফোল্ডার বানাতে হবে। ফোল্ডারের নাম কি দেবো, টেমপ্লেট, TEMPLATES, ওকে। তো এই যে টেমপ্লেট নিলাম, এই টেমপ্লেটের ভিতরে যত HTML ফাইল আছে সবগুলো এখানে রাখবো, ওকে। তো তাহলে আমরা কি করব, এখানে যদি আসি তাহলে দেখেন এই যে টেমপ্লেট নামে আমার ফাইল তো চলে আসছে। এখন আমি এখানে একটা ফাইল বানাই যে আমার HTML ফাইল লাগবে, তো index.html বানাই ফেললাম, ঠিক আছে। তা index.html এ আমরা কি করব, আমরা যেহেতু HTML CSS নিয়ে কাজ করছি আপনারা তো করবেন, আর আমি আপনাকে যে শর্টকাটে আমরা বুটস্ট্র্যাপটাকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এখানে বুটস্ট্র্যাপের ভিতরে ঢোকার পরে আমরা কি করব, ডক্সে যাব। এখানে 2 নম্বর যে লিঙ্কটা আছে এখানে CDN আপনার পুরোটা করা আছে, জাস্ট কপি করলে এখানে পুরোটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ হয়ে গেল, ঠিক আছে। তো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে না, হ্যালো ওয়ার্ল্ড ইটস জ্যাঙ্গো, ওকে। তো এখন আমি যদি এটা রিলোড করি তাহলে কি আমার ইটস জ্যাঙ্গো আসবে, আসতেছে না। আমার মেন ইউআরএল এ গেলেও কি আসবে, কারণ আমি কি করি নাই, এই index.html কে কোথাও আমি ইনক্লুড করি নাই, করছি। তাহলে আমাকে ইনক্লুড করতে হলে রেন্ডার করতে হয়, ঠিক আছে। আমরা যে কোনো HTML ফাইলকে আমরা আর রেসপন্স করতে পারবো না, রেন্ডার করতে হবে। তাহলে কমা দিয়ে লিখবো রেন্ডার, ঠিক আছে। রেন্ডার লেখার পরে এই যে HTTP রেসপন্স আছে এগুলো সব কেটে দেয়, আপাতত স্টুডেন্টটাকে রাখি আর ইউআরএল এটা বাদ দিই, ঠিক আছে। ওকে, তা আমরা এখানে রিটার্ন লিখবো, কি লিখবো, রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট। এখানে দুইটা জায়গা থাকবে, একটা হলো রিকোয়েস্ট আর একটা হলো কি ফাইলের নাম, যে ফাইলটাকে আমরা রেন্ডার করতে চাই। তাহলে index.html, ওকে। তাহলে দেখি এটা আসলে কাজ হয় কিনা। সার্ভার রান করতে হবে, কি বলছে, ও আচ্ছা, আমরা যে এখানে টিচার লিখছি, টিচার নামে তো কিছু নাই, এজন্য সে ভুল ধরতেছে, ঠিক আছে। এখন দেখেন অটো সে চলে আসছে। তা আমরা এখন রিলোড দেই, তো এখনো আসবে না। কেন আসবে না জানেন, এটা না আসার কারণ হচ্ছে আমরা যে এই টেমপ্লেটটা নিছি, এই টেমপ্লেটটা এখনও আমি সেটিংসকে বলে দিই না যে এই টেমপ্লেটটা আমি ইউজ করব। তাহলে আমার সেটিংসে গিয়ে বলে দিতে হবে যে এই নামে আমি কি একটা ফোল্ডার রাখছি। তাহলে টেমপ্লেটটা কি কপি করবো, হ্যাঁ
তো আমরা এই যে টেমপ্লেটসটা নিছি এই নামটাকে কপি করব, করার পরে আমার সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন টেমপ্লেটস কথাটা লেখা আছে, হ্যাঁ, এই যে ডিরেক্টরি আছে না, এখানে গিয়ে আমি বলে দেব যে টেমপ্লেটস নামে আমি ইউজ করছি, ঠিক আছে। ওকে, এটা অবশ্যই ডাবল কোটেশন। আসছে? তাহলে হ্যালো ওয়ার্ল্ড ইটস জ্যাঙ্গো। তাহলে আমাদের কি কি স্টেপ ফলো রাখতে হবে? আমরা টেমপ্লেট যেটা বানাবো সেটা অবশ্যই দেখেন এই পি এর ভিতরে যে পি আছে সেটা নিচে বানাতে হবে। এই পি যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে টেমপ্লেটস ফোল্ডারটা বানাতে হবে। বানানোর পরে ওটার ভিতরে আমরা কি বানাবো? index.html, ঠিক আছে। এবং এই টেমপ্লেটসটা যে বানাইছি সেটা আমাকে কি করতে হবে বলে দিতে হবে কোথায়? সেটিংসে গিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে ডিরেক্টরি লেখা আছে, এই ডিরেক্টরিটা যেহেতু ফোল্ডার মানে ডিরেক্টরি, তাহলে বলতে হবে টেমপ্লেটস নামে আমি একটা ফোল্ডার ইউজ করছি, ঠিক আছে। ওকে, এরপরে আমরা কি করব? এই ভিউজে এসে রেন্ডার লিখবো। রেন্ডারের ভিতরে দুইটা জিনিস আছে, এখানে আলটিমেটলি তিনটা জিনিস থাকে, তো রিকোয়েস্ট আর index.html। এখানে আরও সামথিং জিনিস আসবে, আমরা পরে সামনে ক্লাসগুলোতে দেখব। তো রিকোয়েস্ট এইখানে যে বানানটা থাকবে ওই বানানটা এখানে থাকবে, ওকে। তারপরে index.html, তো ইন্ডেক্সের ভিতরে আমরা যা লিখবো সেটা এখন কি হবে? রান হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা দেখি ইন্ডেক্সের ভিতরে এটাই আসছে না, তো এইটুকু আপনি করেন। তো আমরা এখন কি করলাম? index.html-কে রেন্ডার করলাম। রেন্ডার করলে কি হচ্ছে? index.html-এর ভিতরে যেটা আছে সেটা আসতেছে, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এখান থেকে কোনো ডেটা আমরা কি করতে চাই? ফ্রন্ট এন্ডে পাঠাতে চাই, ঠিক আছে। তো সেটাকে আমরা দুইভাবে পাঠাতে পারি। একটা ডিকশনারি আকারে, এইভাবে যে আমরা ডিকশনারি করছি না, ডিকশনারি কীভাবে করছি? একটা ভ্যারিয়েবল এক্সের ভিতরে আমরা কি করছি? থার্ড ব্র্যাকেট দিছি। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে একটা নাম দিছিলাম, ধরেন হচ্ছে কি পাঠাবো? নেম, ঠিক আছে। তারপরে আমরা কি করছি? এটা দিছি, তাই না? এরপরে এখন নাম দিছি, ধরেন আপনার নাম দেই, নাম কি দিব? রাইসা, ঠিক আছে। তো গেল। এরপরে যদি আরেকটা অ্যাড করতে চাই তাহলে কমা দিয়ে কি করি? আরেকটা অ্যাড, ঠিক আছে। তো নিক নেম দেই, ডাবল কোটেশন নিক নেম, ঠিক আছে। তাহলে নিক নেম কি দিব? আর দিলাম, ঠিক আছে। তো আমরা চাই এই ডাটাগুলো কি করব? আমি সামনে পাঠাবো, ঠিক আছে। তাহলে আমি এখানে দিলাম কমা দিয়ে কি করব? এক্সটাকে পাঠাই, ঠিক আছে। তাহলে এক্স চলে গেল। এখন আমি যদি index.html-এর ভিতরে বলি যে ইটস জ্যাঙ্গো, তারপর ক্রিয়েটেড বাই, ধরেন না এক্স হবে না, এখন আপনার নেম আসবে, ঠিক আছে। মানে এক্স তো চলে আসছে, এখন এক্স এর ভিতরে যেটাকে আমি প্রিন্ট করতে চাই সেটাকে লিখবো, ঠিক আছে। এখন দেখি এখানে আসে কিনা। আসছে রাইসা। আমি কিন্তু রাইসা ওখানে ডিরেক্ট লিখি না, জাস্ট নামটা দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আর নিক নেম কি দিব? আর নিকনেম রাখছিলাম না, এই যে এটা জাস্ট এখান থেকে কপি করে ওখানে বসাই দিব, ঠিক আছে। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন ওখানে নিকনেম সবাই আসছে নিকনেম। আর আমরা এখানে কি করব? একটু স্পেস দিব, তাহলে আমার কি হবে? একটু আলাদাভাবে আসবে, ঠিক আছে। আসছে। তো এই আর কে আমরা কি করতে চাই? এখন আপনি যেভাবে ডিজাইন দিতে চান ডিজাইন দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তাহলে আমরা এইভাবে করতে পারি। আবার আমরা চাইলে
সেম জিনিসটাকে আমরা এভাবে কপি করে কি করব, এক্স বাদ দিয়ে এভাবে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। আসছে, ঠিক আছে। এখন আমি এখানে রাইসার জায়গায়, আপনার পুরো নাম কি? তাসনিম। এখন এটা যে কাজ করতেছে বোঝা তো যাচ্ছে না, তাই না? তো দেখি এটা আপডেট হয় কিনা। আসছে রাইসা তাসনিম। তাহলে আমরা কয়ভাবে দিতে পারি? দুইভাবে। একটা এখানে ডিকশনারি আকারে, এটাও একটা ডিকশনারি, বাট এখানে ভ্যারিয়েবল লাগে, এখানে ভ্যারিয়েবল লাগে না। ঠিক আছে, তা আপনার যদি ডিকশনারিটা অনেক বড় হয় তাহলে আপনি কি করবেন, ভিতরে ডিকশনারি বানায় তারপরে পাঠাবেন। আর যদি ছোট হয় তাহলে কি করবেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিকশনারি বানায় পাঠিয়ে দেবেন। যেমন এখানে দুটো আছে, পাঠিয়ে দিলাম, কিন্তু এখানে যদি আরও 4-5টা থাকতো তাহলে দিতাম না। ঠিক আছে, ক্লিয়ার? তো তাহলে আমরা কি করতে পারি, এইভাবে ডেটাগুলো পাঠাতে পারি। ওকে, আমরা এখন কি করলাম যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তার মানে এইচটিএমএল নিয়ে কাজ করবো কীভাবে সেটা বুঝলাম। তাহলে টেমপ্লেটের ভিতরে আরও আপনি এইচটিএমএল ফাইল বানাতে পারবেন, কিন্তু সিএসএস ফাইল কোথায় রাখবেন? এখানে সিএসএস ফাইল রাখা যায় না। ঠিক আছে, তো সিএসএস ফাইল রাখার জন্য আপনাকে কী করতে হবে, স্ট্যাটিক নামে একটা ফোল্ডার বানাতে হবে। যে কোনো নামে বানাতে পারেন, বাট স্ট্যাটিক নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো কী করতে হবে, আপনার যে ফোল্ডারটা আছে যেখানে টেমপ্লেট বানাইছেন ওটার নিচে আবার কি বানাবেন, একটা ফোল্ডার বানাবেন, নাম দিবেন কি, স্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক দিলেন। এখন এই স্ট্যাটিককে পরিচয় করা দিতে হবে না? এটার জন্য আপনাকে কী করতে হবে, স্ট্যাটিক ফাইল, এই যে হাউ টু ম্যানেজ স্ট্যাটিক ফাইলে ক্লিক করলে আপনাকে এই যে এটা দিবে, এটাকে কপি করে এনে সেটিংসে বসায় দিবে। ঠিক আছে, কোথায়, সেটিংসে। এই যে স্ট্যাটিক ইউআরএল এখানে আপনি বসায় দিতে পারেন, অথবা এটার নিচে বসায় দিতে পারেন। এই নিচের এটা আমার লাগবে না। ঠিক আছে, যেহেতু এই নামে ফোল্ডার নয়, এই নামে লাগবে। স্ট্যাটিক বানান কি, এটাই আমি লিখছিলাম, যদি না লিখে থাকি ওখানে যেটা লিখছি ওটাই এখানে লিখতে হবে। তো কপি করে ওখানে বসায় দেখি যে ওটা ঠিক আছে কি। স্ট্যাটিক রিনেম করে বসায় দিই। ঠিক আছে, তাহলে দেখেন এটার ভিতরে যদি আমি এখন সিএসএস ইউজ করি তাহলে ওই সিএসএসটা ওখানে ইউজ করা যাবে। ঠিক আছে, তো সিএসএস আপনারা তো ইউজ করতে জানেন, তাহলে আমরা এখানে একটা ফাইল বানাবো, কি দিব, স্টাইল ডট সিএসএস, আর এটা কেটে দেবো, তাই তো? আচ্ছা, এখন এখানে যাই দেখি স্ট্যাটিক নামে কোনো ফোল্ডার আসছে কিনা। এই যে আসছে, এখানে স্ট্যাটিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে চাই, কারণ এখানে একটা ক্লাস দিই, ক্লাস কি দেব, ইন্ট্রো, ইন্ট্রো দেব। আচ্ছা, তো স্টাইল ডট সিএসএস এ কী লিখতে হবে, ডট ইন্ট্রো, তাই না? ইন্ট্রো। ঠিক আছে, সমস্যা করতেছে কেন? আচ্ছা, কালার কি দেব, রেড দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই স্টাইল ডট সিএসএসকে আমার এখানে কি অ্যাড করতে হবে না? এখানে কীভাবে অ্যাড করে শিখছেন? হ্যাঁ, লিঙ্ক করতে হবে। আর কি করতে হবে, আচ্ছা আগে ঠিকানাটা দিয়ে দেব,
আচ্ছা, এখন সে কোথায় আছে? স্ট্যাটিক ফোল্ডারে। আচ্ছা, স্ট্যাটিক ফোল্ডারটা আবার কোথায় আছে? এটাকে বলা হয় রুট ফোল্ডার। কি বলা হয়? রুট ফোল্ডার। অনলাইনে ক্লাস না? না স্যার, এটা ফিজিক্যাল। অফলাইনে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টের ভিতরে আছি, সেটা হচ্ছে কি রুট ফোল্ডার, যেটা স্ট্যাটিক টেমপ্লেট, এই যে ডাটাবেস ম্যানেজ ডট পিওয়াই যেগুলো থাকবে সেটাকে আমরা বলবো কি রুট ফোল্ডার। এই রুট ফোল্ডারে আছে, রুট ফোল্ডারকে সবসময় স্ল্যাশ দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে বলে দেবো কি স্ল্যাশ স্ট্যাটিক, মানে রুট ফোল্ডারের স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে কি স্টাইল ডট সিএসএস, তাই না? ডট স্ল্যাশ বলতে কিভাবে জানি শিখছেন জানি না, এভাবেই করতে হয়। আর এরপরে আপনি আপনারটা করে দেখবেন, ঠিক আছে? এরপরে আর কি লিখতে হয়? স্টাইল ডট কি, আর কি লিখতে হয়? মুখস্থ নাই? কোথায় স্ল্যাশ দিলে চলে আসে? এগিয়ে দেবো। আচ্ছা, ডট স্ল্যাশ কি বলবো? ডট ডট স্ল্যাশ, তারপর ওটা তো একসাথে থাকলে আসবে, যে মানে এইচটিএমএল আর সিএসএস পাশাপাশি আছে তখন আসবে, বাট হচ্ছে এভাবে তো আসবে না। আমি ওটা বলতেছি না, আমরা লিঙ্ক করলাম, রেফারেন্স দিলাম, তারপরে হচ্ছে আরইএল দিতে হবে না, রিলেশন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি করব দেখি আমাদের এটা আসলে চেঞ্জ হয় কিনা। হয়েছে? তাহলে আমরা স্ট্যাটিকটাকে কীভাবে লিখবো বুঝতে পারছি, যে প্রথমে রুট ফোল্ডারে স্ট্যাটিক ফোল্ডারটা দেবো, দেওয়ার পরে আমরা কি করব সেটিংসে এসে কি করব এটাকে পেস্ট করব, ওখান থেকে কপি করে এনে নিচের যে লাইনটা থাকবে ওটা কেটে দেবো, আর এখানে যে নামটা আছে ওই নামটা এখানে দিব, এই যে স্ট্যাটিক। ওকে, এবার স্টাইল ডট সিএসএস যেটা আমি যা কাজ করার পরে ইন্ডেক্স ডটে এসে কী করব, আমার এক্সট্রা আসছে এইটুকু, ঠিক আছে? প্রথমে স্ল্যাশটা হচ্ছে রুট ফোল্ডারের ভিতরে স্ট্যাটিকের ভিতরে আমরা কি করতেছি স্ল্যাশ দিয়ে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন আপনি জাভা স্ক্রিপ্ট ইউজ করেন, যা ইউজ করেন সব এইখানে স্ট্যাটিকের ভিতরে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, টেমপ্লেট ইউজ করলাম, স্ট্যাটিক ইউজ করলাম, মানে আমাদের মোটামুটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য মানে প্রাইমারি যে কাজগুলো সেগুলো করা শেষ, তাই না? এখন আমাদের ডাইনামিক কাজ করতে হবে। তো ডাইনামিক কাজ করতে গেলে আমাদের কি করা লাগবে, ডাটাবেস নিয়ে কাজ করা লাগবে। তো ডাটাবেস নিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে, ডাটাবেস নিয়ে কাজ করব। তো এখানে দেখেন ডিবি এসকিউএলআইট দেখেন আসছে, এখানে কিছু আছে নাই, কারণ কি আমরা এখনো এই ডাটাবেসে কোনো কাজ করি না। তো এটাকে কাজ করতে হলে আমাকে কী করতে হবে, সর্বপ্রথম কন্ট্রোল সি দিয়ে আমরা বের হব, বের হওয়ার পরে আমরা কি করব, কমান্ড দিব যে আমাদের ডাটাবেসটা রেডি করো, মানে ডিফল্ট ওর আগে থেকে যা কিছু আছে সবগুলো আমরা নিব আগে। আচ্ছা, ওটার আগে আমরা আচ্ছা করে ফেলি, তাহলে কি করতে হবে, পাইথন ম্যানেজ ডট পিওয়াই, তারপর হলো মাইগ্রেট বললে সে কী করবে, তার ভিতরে যে ডিফল্ট টেবিলগুলো আছে সেগুলো একে একে সে রেডি করে ফেলবে। করছে? আচ্ছা, দেখেন এখানে হওয়ার সাথে সাথে পিছন দিকে দেখেন হয়ে গেছে না? তো এটা এভাবে ওপেন করা যায় না, ঠিক আছে? যার জন্য লেখাগুলো এরকম আসতেছে। তো আমরা দুইভাবে এটা ওপেন করতে পারি। এখানে থান্ডার ক্লায়েন্ট নামে একটা হচ্ছে এক্সটেনশন আছে,
আচ্ছা থান্ডারলাইন না, আমরা হচ্ছে SQLite ভিউয়ার, এই যে SQLite ভিউয়ার, এটাকে যদি ইনস্টল করি তাহলে ওইখানে যে টেবিলগুলো আছে ওগুলো দেখতে পাবো, ঠিক আছে, VS কোড থেকে। তো তাহলে আমরা আমাদের ফাইলে যাই, এই যে দেখেন ডাটাবেসটা এখন কেমন কালার হয়ে গেছে না। তা এখন দেখেন সেই টেবিলগুলো দেখাচ্ছে। তাহলে আমার ডিফল্ট কয়টা টেবিল তৈরি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এগুলো হলো ডিফল্ট, মানে আপনি একটা প্রজেক্ট বানালে এই কয়টা টেবিল আপনাকে দিয়ে দিবে। এর মধ্যে অথেন্টিকেশন করার জন্য যে আপনি আসলে ওই ইউজার কিনা এই সে হাবিজাবি, এগুলোর জন্য আপনাকে পারমিশন, সেশন, গ্রুপ করার জন্য, মাইগ্রেশন করার জন্য কিছু কিছু টেবিল আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে যে টেবিলগুলো দরকার হবে ওগুলো আমরা বানাবো, ঠিক আছে। তাহলে আমরা এই টেবিলটাকে বানানোর জন্য কি কমান্ড দিলাম এবং কমান্ডটা কোথায় দিতে হবে বুঝতে পারছি তো। আমরা যে পি এর ভিতরে আছি, প্রজেক্টের ভিতরে কিন্তু এই কমান্ডটা দিতে হবে। যেখানে রান সার্ভার করেন সেখানে মাইগ্রেট কথাটা দিতে হবে, জাস্ট রান সার্ভারের জায়গায় মাইগ্রেট। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা শিখব নতুন একটা অ্যাপ বানাই কিভাবে। নতুন একটা অ্যাপ, ঠিক আছে। নতুন একটা অ্যাপ ছাড়া আমরা মডেল বানাইতে পারবো না। মডেল মানে ডাটাবেস, ঠিক আছে। তো আমরা নতুন একটা অ্যাপ বানাইতে গেলে আমরা বলবো মাইগ্রেটের জায়গায় স্টার্ট অ্যাপ, তারপরে একটা অ্যাপের নাম, ঠিক আছে। আমরা মাই অ্যাপ দিলাম, ঠিক আছে। আপনি যে কোনো নাম দিতে পারেন। তো মাই অ্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার একটা মাই অ্যাপ নামে ফোল্ডার চলে আসছে। এটা কিন্তু দেখেন এই উপরের পি এর ভিতরে পি আছে এবং মাই অ্যাপ আছে। তার মানে কি, পি হচ্ছে প্রজেক্ট আর এর ভিতরে পি এবং মাই অ্যাপ হচ্ছে অ্যাপ, ঠিক আছে। তো মাই অ্যাপের ভিতরে অটো কিছু ফাইল তৈরি হয়েছে, দেখেন views.py, এখানে কিন্তু অটো আছে, আমরা কিন্তু এখানে বানাইছি, ঠিক আছে। এই যে পি এর ভিতরে views.py কিন্তু আমরা বানাইছি আর ওরা অটো দিয়ে দিছে। এরপরে দেখেন models.py ওরা বানায় দিছে, admin.py ওরা বানায় দিছে। এই কয়টা জিনিস আমাদের সামনে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, একটা অ্যাপ বানাইতে হলে python manage.py start app my app। তা মাই অ্যাপ যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো নাম দিলেই হবে। তাহলে নতুন একটা অ্যাপ বানানোর নিয়ম হচ্ছে স্টার্ট অ্যাপ দেওয়ার পরে মাই অ্যাপ বা অন্য কোনো নাম দিবে, ঠিক আছে। ওকে, এখন অ্যাপ বানালেই হবে না, এই অ্যাপটা যে বানাইছেন সেটা যে আপনার প্রজেক্টের সাথে কাজ করাবে সেটা আপনাকে বলে দিতে হবে সেটিংসে দেখেন উপরে গেলে বলে দিবে। এই দেখেন ইনস্টলড অ্যাপ, মানে একেবারে উপর থেকে যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন ইনস্টলড অ্যাপ। তা আমি একটু আগে এই মাই অ্যাপটাকে ইনস্টল করলাম, তো ওইটাকে এখানে বলে দিতে হবে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিতে হবে যে নাম, ঠিক আছে। বুঝতে পারছি? তাহলে কি হলো, ওই অ্যাপটা এই প্রজেক্টের সাথে কি কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমি এই views.py এর ভিতরে কোনো কিছু লিখি, ধরেন আমি আর একটা হচ্ছে এরকম এখানে একটা ফাংশন বানাবো, ঠিক আছে। এখানে বানালাম টিচার, হ্যাঁ আলাদা আলাদা ভিউজ, বাট আপনি একই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই ভিউজটাকে আবার কি করতে পারবেন, এই ইউআরএল থেকে কাজ করাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইউআরএলে গিয়ে আপনাকে বলতে হবে এই ডট ভিউজ মানে কি, এই পি এর ভিউজ, আর মাই অ্যাপের ভিউজ তাহলে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আপনি কি করবেন, এইখানে মাই অ্যাপ ডট ভিউজ দিতে হবে, মাই অ্যাপ ডট ভিউজ। তার মানে কি, মাই অ্যাপের ভিউজটাকে আপনি ইউজ করতে যাচ্ছেন, আর এখানে দেবো টিচার, ঠিক আছে। বাকি সব সেম, ঠিক আছে। এখানে অবশ্যই একটা নাম দিয়ে দিতে হবে, তা আমি টি দিলাম বা TACHER স্ল্যাশ দিয়ে দিলাম, আর এখানে এটাকে কপি করে এনে বসাই, ঠিক আছে। তো আমার রান সার্ভার আছে নাই, তাহলে সার্ভারটাকে রান করার পরে ওখানে যায় দেখতে হবে। তো আমরা কি করব, আচ্ছা সেম লেখাটাই আমার টিচারেও আসবে, কারণ আমি তো টেমপ্লেট চেঞ্জ করিনি, ঠিক আছে। আসছে, বুঝতে পারছি। তো তাহলে আমরা ওই ভিউজটাকে ইউজ করতে পারবো। কিন্তু যদি আমি এখানে ইনস্টল অ্যাপে
যদি এটা না দিতাম তাহলে কিন্তু কাজ করতো না। দেখবো এটা কেটে দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে সে আমাকে একটা ইরর দিবে। আচ্ছা, কতগুলো ইরর দিচ্ছে দেখছেন? যাই হোক, সিএসএস পাচ্ছে না। ঠিক আছে।